আছে এখানে ভূতেরও গল্প বলে, সেটাকে আমরা একটু আপগ্রেড করেছি এবং আমি এখন হয়েছি আরজি সাকি। আমার এই ভূত এফএমে আমি আপনাদের শোনাবো ভালো ভালো গল্প। যেমন আজ থেকে শুরু হচ্ছে ধারাবাহিক গল্প শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ঝিলের ধারে বাড়ি। শুনছেন তো? সদাশিববাবু সকালবেলায় তাঁর পূব দিকের বারান্দায় শীতের রোদে বসে 5 রকম তেতো পাতার 1 কাপ রস আস্তে আস্তে তাড়িয়ে তাড়িয়ে খাচ্ছিলেন। এ হলো পঞ্চতিক্ত, ভারী উপকারী। সামনে বেতের টেবিলে গতকালকের 3খানা খবরের কাগজ, 1খানা পঞ্জিকা, ডায়েরি আর কলম। আজ বন্দুক পরিষ্কার করার দিন, তাই বচন পাশে আর একটা কাঠের টেবিলে 3খানা ভারী বন্দুক, বন্দুকের তেল, শিক, ন্যাকড়া সব সাজিয়ে রেখে গেছে। রসটা শেষ করেই সদাশিববাবু খবরের কাগজে চোখ বোলাবেন। তারপর পঞ্জিকা খুলে আজকের তিথি নক্ষত্র ভালো করে ঝালিয়ে নেবেন। ডায়েরিতে কাল রাতে যা লিখেছেন তার ওপর একটু সংশোধন করবেন। তারপর বন্দুক পরিষ্কার করতে বসবেন। এক এক দিন এক এক রকম কাজ থাকে। কোনো দিন বন্দুক পরিষ্কার করা, কোনো দিন 11টা দেওয়াল ঘড়িতে দম দেওয়া, কোনো দিন পুরনো জিনিসপত্র রোদে বের করে ঝাড়পোঁছ করা, কোনো দিন চিঠি লেখা ইত্যাদি। চারদিকে প্রায় 20 বিঘে জমি আর বাগান দিয়ে ঘেরা সদাশিববাবুর বাড়িটা খুবই বিশাল। এ বাড়িতে যে কতগুলো ঘর আছে তার হিসেব সদাশিববাবুরও ভালো জানা নেই। শোনা যায় তাঁর পূর্বপুরুষেরা ডাকাত ছিলেন। ডাকাতি করে ধনসঞ্চয়ের পর জমিদারি কিনে ব্রিটিশ আমলে রাজা উপাধি পেয়েছিলেন। এ বাড়িতে আগে কালী পুজোয় নরবলি দেওয়া হতো। সদাশিববাবুর পূর্বপুরুষদের মধ্যে কেউ কেউ তান্ত্রিক ছিলেন এবং একজন সব সাধনায় সিদ্ধি লাভ করে অনেক অলৌকিক কাণ্ড কারখানাও করতেন। কুলপঞ্জিকায় এসব ঘটনার কিছু কিছু হদিশ সদাশিববাবু পেয়েছেন। তবে এখন এ সবই ইতিহাস। সদাশিববাবুর একটি মাত্র ছেলে। সেই ছেলে কলকাতায় বেশ বড় চাকরি করে। নাম রামশিব। রামশিবের এক ছেলে আর এক মেয়ে। মেয়ে অনন্যার বয়স বছর 15, ছেলে বিল্লশিবের বয়স বছর 10। দুজনেই কলকাতার নামজাদা ইংরেজি স্কুলে পড়ে। তারা দাদুর বেজায় ভক্ত এবং বেজায় বন্ধু। সপ্তাহে শনিবার রবিবার এসে দাদুর কাছে থেকে যায়। অনেক সময় রামশিব নিজেই মোটর চালিয়ে নিয়ে আসে, নয়তো ড্রাইভার ভুজঙ্গই আনে। সারা সপ্তাহ সদাশিব নাতি আর নাতনির জন্য অপেক্ষা করেন। সদাশিবের স্ত্রী এখনও বেশ শক্তপোক্ত আছেন, সদাশিবের মতোই। সারাদিনই নানা রকম কাজ নিয়ে ব্যস্ত থাকেন। এই রাঁধছেন, এই ডালের বড়ি দিচ্ছেন, এই নাড়ু পাকাচ্ছেন, এই আচার বানাচ্ছেন। সপ্তাহান্তে নাতি নাতনি এসে খাবে বলে হরেক রকম খাবার বানিয়ে রাখেন। সদাশিব তাঁর টিকিরও নাগাল পান না সারাদিন। তবে সদাশিবের আছে বচন মণ্ডল, সব কাজের কাজই। সেই বচন মণ্ডলই হঠাৎ এসে উদয় হলো। এবার খুব সাংঘাতিক রকমের শীত পড়েছে বলে সদাশিববাবুর পুরনো কাশ্মীরি একখানা ফুল হাতা সোয়েটার বচনকে দেওয়া হয়েছে। বচন সাইজে সদাশিবের অর্ধেক। সেই ঢলঢলে সোয়েটার হাতা টাতা গুটিয়ে পরে, মাথায় একখানা মিলিটারি টুপি চাপায়। যা একখানা সংসাজে সে আর বলার কথা না। তাতে দিন দুপুরে দেখলেও লোকে আঁতকে ওঠে। বচনমণ্ডল বয়সে ছোকরা, তার হাবভাব বিলক্ষণ বৃদ্ধদের মতো।
মুখে বড় একটা হাসি নেই, বরং দুশ্চিন্তার ছাপ আছে। বচন উদয় হয়ে বলল, তিনজন বাবু দেখা করতে এসেছেন? শীতের সকালে, এই সবে 6:15, এর মধ্যে কারা এলো? সদাশিব জিজ্ঞেস করলেন, কারা রে? এখানকার লোক নয়, বাইরের মোটর গাড়ি নিয়েছেন, পেল্লায় মোটর। ঢুকতে দিইনি বলে রাগ করেছেন, খুব রাগ করেছেন। ঢুকতে দিসনি কেন? সঙ্গে যে পেল্লায় এক রাগী কুকুর, বাগানে খরগোশ ছাড়া আছে, বেড়াল ছানা বাইরে রোদ পোয়াচ্ছে, রহিম শেখের মুরগিরা দানা খাচ্ছে, হরিণ চড়ছে, আমাদের 3 ঠেঙে ভুলু আছে, কাকে কামড়ায় কে জানে। সদাশিববাবু ভুরু কুঁচকে বললেন, তা বাবুরা 7 সকালে কুকুর নিয়ে এলেন কেন? তা যাকগে, কি চাই জিজ্ঞেস করেছিস? করেছি, তবে তারা জবাব দিতে চাইছেন না, কটমট করে তাকাচ্ছেন। বটে, মতলব খানা কি? খারাপও হতে পারে, আবার ভালোও হতে পারে, কে জানে। তা বাবুদের বলগে, কুকুর গাড়িতে রেখে, গাড়ি বাইরে রেখে পায়ে হেঁটে আসতে। যা। তাই বলি রে। বচন চলে গেল। সদাশিববাবু ভুরু কুঁচকেই রইলেন। এই জায়গা হলো কেটের হাট, যাকে বলে ধারধারা গোবিন্দপুর, কাছেই বাংলাদেশের সীমানা। এরকম জায়গায় বাবু ভাইয়েরা বড় একটা আসেন না। এরা কারা এলেন তবে? পঞ্চতিক্তের গেলাসখানা খালি করে রেখে দিলেন সদাশিববাবু। তারপর খবরের কাগজ তুলে নিলেন। এখান থেকে ফটক অবধি অনেকখানি পথ। বাবু ভাইদের হেঁটে আসতে সময় লাগবে। বেশ কিছুক্ষণ বাদে হঠাৎ 3 ঠেঙে ভুরুর চেঁচানিতে সদাশিববাবু বুঝলেন বাবু ভাইয়েরা আসছেন। ভুলুর মাত্র 3টে ঠ্যাং হলে কি হয়, গলায় 10টা কুকুরের জোর। 3 ঠ্যাঙে নেচে নেচে সে যে কোনো আগন্তুককেই বকা ঝকা করতে ছাড়ে না। সদাশিববাবু খবরের কাগজখানা নামিয়ে রাখলেন। সামনে অনেকটা ঘাস জমি, তারপরে সবজির বিস্তৃত বাগান, তার ধারে ধারে নারকোল, পাম আর ইউক্যালিপটাস গাছের সারি। মোরামের পথ ধরে গাছপালার ফাঁক দিয়ে জনা 3 কোট প্যান্ট পরা লোককে আসতে দেখা গেল। তাদের আগে আগে বচন আর ভুলু। বচন আগে আগে বারান্দায় উঠে এসে বলল, এই যে এরা। যে 3 জন লোক সামনে এসে দাঁড়ালো, তাদের 3 জনের বয়সী 30-এর কাছে পিঠে, বেশ শক্ত সমর্থ চেহারা। একজনের গায়ে কালো চামড়ার একটা জ্যাকেট, একজনের গায়ে গাঢ় হলুদ পুলোভা, তৃতীয় জনের পরনে নেভি ব্লু স্যুট। তৃতীয় জনকেই নজরে পড়ে বেশি। বেশ লম্বা সুঠাম চেহারা, মুখে বুদ্ধির ধার, ব্যক্তিত্বের ছাপ আছে। কোনো হেঁ হেঁ ভাব নেই, মনে হচ্ছিল ওই পালের গোদা। প্রথম কথা সেই বলল, নমস্কার, আমরা একটা বিশেষ প্রয়োজনে আপনার কাছে এসেছি। সদাশিববাবু বিনয়ী লোক পছন্দ করেন। এই লোকটার গলায় অবশ্য বিনয় নেই, স্পর্ধাও নেই, কাজের লোক। সদাশিববাবু বললেন, বসুন। 3 জন 3খানা বেতের চেয়ারে বসল। সদাশিব খুব কুটচক্ষে তাদের ভাবভঙ্গি লক্ষ্য করছিলেন। না, কোনো জড়তা নেই, কাঁচুমাচু ভাব নেই, বিগলিত ভঙ্গি নেই, পা ছড়িয়ে দিব্যি আরামের ভঙ্গিতেই বসল। লিডার লোকটা বলল, যা বলছিলাম। সদাশিববাবু ভুরু কুঁচকে বন্দুকের আওয়াজে বললেন,
নাম? ও হ্যাঁ, বলে লোকটা একটু হাসল। আমার নাম অভিজিৎ আচার্য। আমি একজন সায়েন্টিস্ট। আর এরা হলেন... সদাশিববাবু আবার বন্দুকের আওয়াজ ছাড়লেন। সায়েন্স মানে কি? ফিজিক্স না কেমিস্ট্রি না? অভিজিৎ চমকালেন না, মৃদুস্বরে বললেন, সে প্রসঙ্গ অপ্রয়োজনীয়, তবু বলছি, আমার বিষয় হলো এন্টোমোলজি, পোকামাকড় নিয়ে। সদাশিববাবু মাথা নেড়ে বললেন, জানি। আর এরা? এরা আমার সহকর্মী, সুহাস দাস আর সুদর্শন বসু। এবার প্রয়োজনটার কথা বলুন। অভিজিৎ দুই সঙ্গীর দিকে এক পলক তাকিয়ে নিয়ে সদাশিববাবুর দিকে চেয়ে বলল, বড় ঝিলের ধারে আপনার একটা বাড়ি আছে। সেই বাড়িটা আমরা কিছুদিনের জন্য ভাড়া নিতে চাই। সদাশিববাবু খুব অবাক হলেন, বললেন, ঝিলের ধারের বাড়ি ভাড়া নেবেন? বলেন কি? আমরা একটা রিসার্চ করতে চাই, একটা ভালো স্পট খুঁজছিলাম অনেক দিন ধরে। এরকম সুটেবল স্পট আর দেখিনি। সদাশিববাবুর টাকার অভাব নেই। পৈতৃক সম্পত্তির সূত্রে তাঁর জমানো টাকা বিস্তর। বিষয় সম্পত্তিও বড় কম নেই। তিনি জীবনে বাড়িতে ভাড়াটে বসাননি। সুতরাং মাথা নেড়ে বললেন, ভাড়া টাড়া আমি কাউকে দিই না, ওসব হবে না। তবে রিসার্চের কাজ হলে 2-4 দিন আপনারা এমনিতেই এসে থাকতে পারেন। অভিজিৎ চেয়ারটা একটু সামনে টেনে আনলো, তারপর বলল, রিসার্চের কাজ 1-2 দিনে তো কিছুই হয় না, মাসের পর মাস লেগে যায়। আরও একটা কথা হলো, কাজটা একটু অ্যাডভান্স স্টেজের এবং খুব গোপনীয়। সেই জন্যই আমরা এরকম একটা রিমোট জায়গা খুঁজে বের করেছি। এ কাজে খুব বড় সংস্থা আমাদের টাকা দিচ্ছে, ভাড়াটা তারাই দেবে। সদাশিববাবু একদৃষ্টে লোকটার দিকে চেয়েছিলেন, বললেন, কাজটা অ্যাডভান্স স্টেজের এবং গোপনীয় বলছেন, কীরকম কাজ? বলতে বাধা আছে? অভিজিৎ একটু ভাবল, তারপর বলল, শুধু বাধা নয়, বিপদও আছে। সদাশিববাবুর ভুরু ওপরের দিকে উঠে গেল। তিনি তীক্ষ্ণ চোখে আগন্তুককে লক্ষ্য করে বললেন, বিপদ? রিসার্চ ওয়ার্কে আবার বিপদ কিসের? অভিজিৎ নিজের দুই সঙ্গীর দিকে গোপন অর্থপূর্ণ দৃষ্টিতে তাকালো, তারপর বলল, সব কথা খুলে বলতে পারছি না বলে আমাদের মাফ করবেন, কিন্তু এটুকু বলতে পারি, আমাদের কাজে যদি আমরা সফল হই তাতে দেশের উপকার হবে। সদাশিববাবু একটু হাসলেন, তারপর বললেন, আমার বয়স কত জানেন? জানি, 77। আপনি 6 ফুট 1 ইঞ্চি লম্বা, ওজন 82 কেজি। আপনি ইংরেজি অনার্স আর এমএতে ফার্স্ট ক্লাস পেয়েছিলেন। একসময় দুর্দান্ত স্পোর্টসম্যান ছিলেন। টেনিসে ছিলেন ইন্ডিয়ায় নাম্বার 3। ফ্রি রাইফেল শুটিংয়ে ছিলেন ন্যাশনাল চ্যাম্পিয়ন। ভালো ক্লাসিক্যাল গান গাইতে পারতেন, শিকারী ছিলেন। আরে বলতে হবে? সদাশিব এত অবাক হয়ে গেলেন যে কয়েক সেকেন্ড কথা এলো না মুখে। তারপর সোজা হয়ে বসে বললেন, দাঁড়াও দাঁড়াও ছোকরা, তুমি তো ডেঞ্জারাস লোক হে। হ্যাঁ বলছি, এত খবর তোমাকে কে দিল? অভিজিৎ মৃদু মৃদু হাসছিল, বলল, আপনার সম্পর্কে যা কিছু জানি সেগুলো লোকের মুখে শোনা, আর লোকেরা শুনেছে আপনারই মুখে। তার মানে? সদাশিববাবু, বয়স হলে মানুষ তার অতীতের কথা লোককে বলতে ভালোবাসে। আপনিও ব্যতিক্রম নন। এই কেটের হাটের লোকেরা আপনার সেই স্মৃতিকথা শুনে শুনে মুখস্থ করে ফেলেছে। আমরা আপনার বাড়িটার খোঁজে এসে আপনার সম্পর্কে অনেক কথা তাদের মুখে শুনেছি। সদাশিববাবু একটা স্বস্তির শ্বাস ছেড়ে বললেন, তাই বলো।
আমি ভাবলাম বুঝি পেছনে গোয়েন্দা লাগিয়েছ। সদাশিববাবু নিজেও টের পাননি কখন তিনি অভিজিৎকে আপনি থেকে তুমি বলে সম্বোধন করতে শুরু করেছেন। অভিজিৎ মাথা নেড়ে বলল, না, গোয়েন্দা লাগানোর তো কোনো প্রয়োজন নেই, কিন্তু বয়সের কথাটা কেন বলছিলেন তা বুঝতে পারিনি। সদাশিববাবু গম্ভীর হয়ে বললেন, বয়সের কথাটা বলছিলাম তোমাদের লম্বা চওড়া কথা শুনে। বাঙালিরা হচ্ছে ভেতো গেঁতো আর তেতো, তাদের দিয়ে বড় কাজ হওয়ার কোনো আশাই আর নেই। তা তোমরা এমন কি সাংঘাতিক কাজ করছো হে বাপু, যাতে দেশের উপকার হবে, আবার নাকি তাতে বিপদও আছে, আবার নাকি সেটা খুব টপ সিক্রেট। অভিজিতের মুখটা ম্লান হয়ে গেল। খানিকক্ষণ চুপ থেকে সে বলল, কথাটা আপনি ভুল বলেননি। বাঙালিরা ওই আপনি যা বললেন তাই, ভেতো গেঁতো আর তেতো। তবে আমার শিক্ষাটা হয়েছিল বিদেশে, সেখানে দিনের মধ্যে 18 ঘন্টা খাটতে হয়, তাই আমি পুরোপুরি বাঙালি হয়ে উঠতে পারিনি। দ্বিতীয় কথা হচ্ছে, আমার কাজটা কতদূর সাংঘাতিক তা আমিও জানি না। এমনও হতে পারে সব পরিশ্রম পণ্ড হয়ে যাবে, কিছুই ঘটবে না। কিন্তু যে কোনো সত্যানুসন্ধানীকে এরকম হতাশার মুখোমুখি হতেই হয়। কতবার হতাশ হতে হয়। সদাশিববাবু ছোকরার কথাবার্তা শুনে অখুশি হলেন না। কথাগুলো খুব খারাপ তো বলছে না। তিনি নড়ে চড়ে বসে বললেন, তা বেশ, কাজ করার ইচ্ছে তো খুবই ভালো। বাঙালিরা কিছু করলে আমি খুশি হই। তাহলে বাড়িটা কি আমরা ভাড়া পাবো? সদাশিববাবু একটু চিন্তা করলেন, তারপর বললেন, ও বাড়িতে বহুকাল কেউ থাকেনি, সংস্কারও কিছু হয়নি। বুড়ো দারোয়ান সিদ্ধিনাথই যা দেখাশোনা করে, তাকে অবশ্য মাইনে দিয়ে পুষতে হয়। আমি বলি কি, আমাকে ভাড়া দিতে হবে না। তোমরা যে কমাস থাকবে সিদ্ধিনাথকে মাসে মাসে 400 টাকা করে দিয়ে দিও। অভিজিৎ মাথা নেড়ে বলল, আমরা রাজি। আর সাফসুত্র যা করবার তাও তোমাদেরই করিয়ে নিতে হবে। অভিজিৎ খুব বিনীতভাবে বলল, যে আজ্ঞে। তবে আমরা বাড়িটাতে ইলেকট্রিক ফেন্স লাগাবো, জেনারেটর বসাবো, ঘরগুলোতে কিছু যন্ত্রপাতি বসাতে হবে। আপনার অনুমতি চাই। ঠিক আছে, যা করার করো। আর মাঝে মাঝে এসে দেখা করে যেও, কেমন কাজকর্ম হচ্ছে বলো। কোনো অসুবিধা হলে তাও জানিও। আগেই বলছি, ও বাড়িতে সাপ খোপ থাকতে পারে। আর সিদ্ধিনাথ নাকি প্রায়ই ভূত দেখে। এবার তিনজনেই চাপা হাসি হাসল। চা খেয়ে অতিথিরা বিদায় নিল। সদাশিব বন্দুক পরিষ্কার করতে বসলেন। বসে ভাবতে লাগলেন, কাজটা ঠিক হলো কি না। আমাদের এই ধারাবাহিক গল্পের পরের অংশ আসবে আগামী পর্বে। আশা করি আপনাদের ভালো লেগেছে। আর ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন। কেমন? আজকে চলি, টাটা।